বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 6। সকালটা স্নিগ্ধময়, না একটু বেশি স্নিগ্ধময়। কনকনে শীতের মাঝে ঘুম থেকে ওঠা বড়ই কষ্টকর, কিন্তু সেই শীতকে জয় করে আমি বেরিয়েছি বাগানে হাঁটতে। কুয়াশাচ্ছন্ন মৌসুমে পাতায় কিংবা ফুলে থাকা শিশির কণা ছুঁয়ে দিতে বেশ ভালো লাগে আমার। এক আলাদা শিহরণে প্রচুর আনন্দ পাই আমি। বিরাট বড় বাগানের এক পাশে আছে নানা রকমের ফুলের চাষ। সেদিকে শিশির কণা ছুঁতে এগোচ্ছে আমি। পৌঁছে যায় কিছুক্ষণের মাঝে, কিন্তু যেই না ফুলের শিশির বিন্দু ছুঁতে যাব অমনি গম্ভীর কণ্ঠে পিছন থেকে কেউ বলে ওঠে, শীতের মাঝে কি করছো এখানে? চাদরও তো আনোনি, ঠান্ডা লাগবে সে খেয়াল আছে মিস? চমকে গিয়েও যেন চমকালাম না আমি, কেননা একমাত্র একজনই এমন ভূতের মতো পেছন থেকে এসে দেখা দেয় আমায়। তাই বুঝতেও বাকি নেই আমার পিছনে রিয়ান ভাইয়া দাঁড়িয়ে আছেন। অনেকটা স্বাভাবিকভাবে ওনার দিকে ফিরে মৃদু হেসে বললাম, আমার অভ্যাস আছে, নানু বাড়িতেও এমন শীতের সময় বের হয়েছি আমি। উনি আমার পাশে এসে দাঁড়ালেন, এবার কান থেকে হেডফোন সরিয়ে গলায় ঝুলিয়ে নিলেন। নিজের পরনের জ্যাকেট আমায় পরিয়ে দিলেন হঠাৎই। আচমকা এমন হয় বিস্ময় নিয়ে তাকালাম ওনার দিকে, তবে উনি বিশেষ ভাবগতি প্রকাশ করলেন না। প্যান্টের পকেটে হাত দুটো রেখে সামনের দিকে চেয়ে রইলেন। গম্ভীর কণ্ঠে বললেন, এতে লাভ? মানে শুধু কি হাঁটতে আসো নাকি অন্য কিছু? নিজেকে স্বাভাবিক করলাম আমি। যতই বলি না কেন, কিন্তু আমার ঠান্ডা লাগছিল। চাদরটা আনতেও ভুলে গিয়েছিলাম, তাই জ্যাকেটটাও ভালোভাবে নিজের শরীরে জড়িয়ে নিয়ে মুচকি হেসে বললাম, শিশির বিন্দু ছুঁয়ে দিতে প্রচুর ভালো লাগে আমার। আপনিও ছুঁয়ে দেখুন, ভালো লাগবে। বলতে বলতে একটি ফুলের শিশির বিন্দু ছুঁয়ে দিলাম আমি। চিরচেনা শিহরণে আনন্দিত হয়ে খানিকটা শব্দ করে হেসে উঠলাম, যা অন্যের কানে খিলখিল প্রতিধ্বনি সৃষ্টি করে। পাশে দাঁড়ানো উনি পুরোটা ক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। কি মনে করে ডান হাত দিয়ে নিজেও শিশির বিন্দু ছুঁয়ে দিলেন আমি যেখানটায় ছুঁয়েছি ঠিক তার একটু পাশে। পরপরই মুখে বাঁকা হাসি ফুটিয়ে অতি মৃদু স্বরে বলে উঠলেন, দারুণ তো। কথাটা অস্পষ্টভাবে শুনলাম আমি। তার দিকে তাকাতেই দেখলাম উনি হাসছেন, যা দেখে আমার হাসিও প্রসারিত হলো, কিন্তু বেশিক্ষণ তা টিকে রইল না। হঠাৎই মেহরুনের গলা শুনতে পেলাম আমি। আমাকে ডাকছে সে। তাই একবার রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে দ্রুত চলে এলাম সেখান থেকে। উনি শুধু আমার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে আবারও জগিং করতে ব্যস্ত হয়ে পড়লেন। ঘুম থেকে উঠে প্রথমেই দিঘির চোখ যায় আবদ্ধের দিকে। ঠোঁট ফুলিয়ে দিকের দিকে ফিরে ঘুমিয়ে আছে সে। কেমন বাচ্চা বাচ্চা লাগছে তাকে ভাবতে মুচকি হাসল দিঘি। আবদ্ধর দিকে ফিরে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। হাত দিয়ে প্রথমে আবদ্ধের কপাল, চোখ, পাপড়ি, গাল, নাক, সর্বশেষ অধরযুগলের আশেপাশে হাত ঘোরাতেই হুট করে চোখ মেলে তাকালো আবদ্ধ। দিঘিকে নিজের এত কাছে দেখে তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেলল সে। দিঘিও চমকে গেল, তবে নিজ জায়গা থেকে বিন্দুমাত্র নড়ল না। আবদ্ধ বিরক্তি নিয়ে ঠেলে সরিয়ে দিল দিঘিকে। চোখ মুখ কুঁচকে বলল, ঘুমের মধ্যেও কি তোমার এসব আজেবাজে কাজ করতে হয়? শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? মুখ ফুলিয়ে নেয় দিঘি। আবদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনি সবসময় এমন করেন কেন? আমি কাছে এলেই আপনার যত সব বিরক্তি। অবশ্যই, কারণ তুমি আমাকে বিরক্ত করো। তাছাড়া এখনও তুমি আমার গা ঘেঁষে আছো, যা আমার বিরক্তিকর প্রধান ও অন্যতম কারণ। দিঘি মুখটাকে আরেকটু ফুলিয়ে আহ্লাদি কণ্ঠে বলল,
আমি ঘেঁষবো না তো কে ঘেঁষবে? আমি তো আপনারই বউ, তাই না? আবদ্ধ বিড়বিড় করে বলল, বউ না, বলো আস্ত একটা বিরক্তিকর গোডাউন। কথাটা শুনতে পেয়ে ছুটে গেল দিঘি। আবদ্ধ কি বলেছে তাকে? সে আস্ত একটা বিরক্তির গোডাউন। আবদ্ধ তাকে এসব ভাবে? রেগে গিয়ে বলে উঠল দিঘি, নিজের বউকে এভাবে বলতে পারলেন আপনি? এমন করলে কিন্তু আমি চলে যাব। আবদ্ধ দিঘিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বিছানা থেকে নামতে নামতে নির্লিপ্ত কণ্ঠে বলল, নিজের বোনের মতো অন্যের সাথে পালিয়ে যাবে নাকি? কথাটা এমনি এমনি বললেও দিঘির বেশ গায়ে লাগে। নিমিষে মন খারাপ হয়ে যায় তার। সে তো মজার ছলে বলেছিল এমন কথা। সত্যি সত্যি আবদ্ধকে ছেড়ে চলে যেতে নাকি? আবদ্ধ কি এই সামান্য মজা বোঝে না? দীর্ঘশ্বাস ফেলে নিজের কান্না নিয়ন্ত্রণ করলো দিঘি। মুচকি হেসে বলল, আমি আপনাকে ছেড়ে যাওয়ার জন্য বিয়ে করিনি। আপনাকে মাঝপথে একা ফেলে যেতেও না। তাই নিশ্চিন্তে থাকুন। এমন কথায় আবদ্ধ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল দিঘির দিকে। বুঝতে পারছে তখন এমন কথা বলা উচিত হয়নি তার। দিঘির মুচকি হাসির পিছনে স্পষ্ট কষ্ট দেখতে পাচ্ছে সে। তবে কোনো সরি জাতীয় শব্দ উচ্চারণ করলো না। দিঘিও হয়তো সে শব্দ শোনার অপেক্ষায় ছিল না। কথাটুকু বলেই পর মুহূর্তে ওয়াশরুমে চলে যায় সে। সকাল 8টা বাজতে চলল। সবাই মিলে একে একে ডাইনিং রুমে নাস্তা করতে যাচ্ছে। মেহরুনও ইতিমধ্যে চলে গেছে ডাইনিং রুমে, একমাত্র আমি ছাড়া। সকালে রিয়ান ভাইয়ার জ্যাকেট ভুলে নিজের সাথেই নিয়ে এসেছি আমি। এখন সেটা হাতে নিয়ে বসে আছি বিছানায়। বুঝতে পারছি না কিভাবে ওনাকে দিব জ্যাকেটটা। আচ্ছা, এখন তো সবাই ডাইনিং রুমে নাস্তা করতে গিয়েছেন, হয়তো রিয়ান ভাইও। এই সুযোগে তার রুমে গিয়ে জ্যাকেটটা রেখে আসতে কেমন হয়? যেই বাবা সেই কাজ। দ্রুত পায়ে বেরিয়ে গেলাম রিয়ান ভাইয়ের রুমের উদ্দেশ্যে। রুমে ঢোকার আগে রুমটাকে ভালোভাবে দেখে নিলাম একবার। ধীর পায়ে এগিয়ে বিছানায় জ্যাকেটটা রাখতেই হঠাৎ পিছন থেকে একটা অপরিচিত পুরুষালী কণ্ঠ ভেসে উঠল। হ্যালো গার্ল, কে তুমি? এ রুমে কী করছো? চমকে গিয়ে তাড়াতাড়ি পিছনে ফিরতেই দেখলাম একজন অচেনা ছেলে দাঁড়িয়ে আছেন আমার সামনে। কিন্তু রিয়ান ভাইয়ের রুমে এই ছেলেটাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। ভাবতেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম ছেলেটির দিকে। সেও আমার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, উপস, সরি, তোমাকে চিনতে পারিনি আমি। মীরা, রাইট? ছবি দেখেছিলাম তোমার। তো রিয়ানের রুমে হঠাৎ? আমি ভদ্রতার খাতিরে একটু হেসে বললাম, আসলে একটা কাজ ছিল। আপনি? উনি আগের ন্যায় মুচকি হেসে বললেন, আমি সবুজ, রিয়ানের ফ্রেন্ড, ইনফ্যাক্ট বেস্ট ফ্রেন্ড। কালকে অনেক রাত করে এসেছি তো তাই হয়তো দেখোনি, আর চিনতেও পারছো না। আমি এবারও হাসলাম। তাছাড়া কি করব, অচেনা একটা ছেলের সাথে হুট করেই তো কথা বলা যায় না। কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে। হয়তো সেটা বুঝতে পেরেছেন সবুজ ভাইয়া। আবারও একটু হেসে বলে উঠলেন, নাস্তা করবে না? সবাই তো এখন ডাইনিং রুমে চলো সেখানে যাই। আমিও মাথা নাড়লাম। আগে আগে চলে এলাম সেখান থেকে। নাস্তার টেবিলে সবাই মিলে বিভিন্ন আড্ডায় মেতে উঠেছি আমরা, বিশেষত আবদ্ধ ভাইয়া আর ভাবিকে নিয়ে। সবুজ ভাইয়াকেও মেজো চাচি, আম্মু আর ছোট চাচি বকেছেন অনেক। কেন তিনি অত রাত করে এসেছেন? রাস্তায় যদি কোনো বিপদ আপদ হতো। সবুজ ভাইয়া সুন্দর মতো রিয়ান ভাইয়ার নাম লাগিয়ে দিয়েছেন তখন। কিন্তু তবুও যখন বকাটা তার ভাগে বেশি বেশি করে পড়েছে তখন হাসি মুখে সেগুলো গ্রহণও করেছেন তিনি। এদিকে সবাই সবার মতো আড্ডায় মেতে থাকলেও রিয়ান ভাইয়া গম্ভীর মুখ হয়ে চুপচাপ খাবার খাচ্ছেন, যেন সবার পৃথিবী এক আর তার পৃথিবী আলাদা। যা ভেবে মনে মনে খুব করে বকলাম তাকে। সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন উনি? ওনার এই গম্ভীর ভাব দেখে ওনার নামও রেখে ফেলেছি আমি, দ্য গ্রেটেস্ট মিস্টার মুডি কিং। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।